হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে যে ভার্ব একা অথবা সাহায্যকারী যে ভার্বটা আছে সেটা দ্বারা হচ্ছে ব্যবহৃত হতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন মাদার স্কোল্ড হার চাইল্ড ফর নট ইটিং, এখানে স্কোল্ডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইটিং, এটার মাধ্যমে হচ্ছে সাহায্যের মাধ্যমে এই ভার্বটা সম্পাদন হচ্ছে। এবং অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মোড এবং ভয়েস গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলা হয়। এবং অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে হচ্ছে আবার অনেক ধরনের ভার্ব আছে, যেমন বি ভার্বকেও আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলছি, হ্যাভ ভার্বকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলছি, এবং ডু ভার্বকে প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা বলছি। বি ভার্বের মধ্যে আছে 8টা ভার্ব। আপনারা চাইলে কিন্তু এগুলো লিখতেও পারেন, নোট ডাউন করতে পারেন, যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আমরা পরবর্তীতে স্লাইডটাও আপনাদেরকে প্রোভাইড করব। আমি একটু ফাস্ট যাব, আজকের ক্লাসটা অনেক বড়। আপনাদের কোথাও যদি বুঝতে প্রবলেম হয় প্লিজ আমাকে একটু জানাবেন, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বি ভার্বটা হচ্ছে 8 প্রকারের, যেটা হচ্ছে টু বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এবং হ্যাভ ভার্ব হচ্ছে 3 রকমের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং ডু ভার্বটা হচ্ছে ডু, ডাজ, ডিড, এটা যেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বের আন্ডারে। এবং মডাল অক্সিলারি শ্যাল, শুড, মডাল অক্সিলারি ভার্ব আসলে 10টা বলা হয় বা মডাল। এখানে হচ্ছে মতভেদ আছে, আরো কিছু মানুষ বলে, সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওট টু, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু। এগুলোর ব্যবহার আমরা সামনে দেখব, এই স্টাডির সামনে। আচ্ছা, ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্বটা হচ্ছে যেই ভার্বটা হচ্ছে নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন মাই মাদার কুকড বিরিয়ানি ইয়েস্টারডে। আচ্ছা, এখানে মাই মাদার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে অতীতে হচ্ছে, তো যার কারণে ইয়েস্টারডে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট টেন্স, কুকড হয়েছে ভার্বের V2, তো এটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে। এখানে যদি বলি মাই মাদার কুক বিরিয়ানি টুডে, বা অথবা হচ্ছে মাই মাদার কুকস বিরিয়ানি, এটা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বটা পরিবর্তন হয়, এই কারণে ফাইনাইট ভার্ব। এছাড়াও হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আছে। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বটি একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। বাংলায় যদি বলি সকর্মক্রিয়া, তার মানে নিজে নিজে যে ভার্বটা কোনো কাজ করতে পারে না। যেমন রহিম ওয়ান্টস, এখানে ওয়ান্টসটা রহিম ওয়ান্টস, এটা কিন্তু কোনো অর্থবহ সেন্টেন্স না। এখানে আমরা হচ্ছে ট্রানজিটিভ ভার্বকে পজিটিভ ভার্বও বলে থাকি। আর ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যেমন হচ্ছে ডগ বার্কস, তার মানে হচ্ছে কুকুরটি ঘেউ ঘেউ করছে। এখানে কুকুরটা কিন্তু যে ঘেউ ঘেউ করছে, এই যে একটা সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন বার্ডস চিরপিং, তার মানে হচ্ছে পাখিগুলা ডাকছে বা পাখিগুলো কিচিরমিচির করছে, এটার মাধ্যমে কিন্তু একটা সেন্টেন্স প্রকাশ পাচ্ছে সম্পূর্ণ অর্থ। আচ্ছা, আমরা এবার সরাসরি রুলসে চলে যাচ্ছি। আমরা জানি যে সেন্টেন্সের ব্যাপারে আমরা অবশ্যই জানি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্স 3 প্রকার, না সেন্টেন্স আরো অনেক প্রকারের আছে, কিন্তু মেইনলি হচ্ছে আমরা 3টা সেন্টেন্স নিয়ে এখানে কথা বলবো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, বা মেইন কাজটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের এখানে। তো আমরা যদি প্রথম আমাদের রুলসটা দেখি, রুল 1, সেটা হচ্ছে আপনারা কিন্তু ব্যাপারগুলো হচ্ছে একটু মাথায় নিবেন, একটু মনোযোগ দিবেন এই জায়গাগুলোতে। মনে করেন যদি একটা সিম্পল সেন্টেন্স থাকে এবং সেই সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, মনে করেন দুটো ভার্ব থাকে এবং দুটো ভার্বের মধ্যে পরবর্তী ভার্ব, তার মানে হচ্ছে সেকেন্ড ভার্বে যদি ব্র্যাকেট থাকে এবং ওই সেকেন্ড ব্র্যাকেটের ভার্বটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেটি হবে ইনফিনিটিভ, তার মানে হচ্ছে টু প্লাস ভার্ব। যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে কি বললাম, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, পরবর্তী ভার্ব তার মানে হচ্ছে সেকেন্ড ভার্বটি যদি ব্র্যাকেটে থাকে এবং ভার্বটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেটি হবে ইনফিনিটিভ, তার মানে হচ্ছে টু প্লাস ভার্ব। যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবং কাজটি সাবজেক্ট দ্বারা সম্পাদিত না হয়ে যদি অন্য কারো দ্বারা সম্পাদিত হয়
তার মানে হচ্ছে যে ভার্বটা আছে সেই ভার্বের কাজটা সাবজেক্ট দ্বারা যদি প্রভাবিত না হয় বা সম্পন্ন না হয়, অন্য কারো দ্বারা, সেন্টেন্সের অন্য কোনো কিছু বা কারো দ্বারা যদি সম্পাদিত হয়, তাহলে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা হচ্ছে V3 ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্সের একটা রুলস। আচ্ছা, আমরা যদি এখন এক্সাম্পলে আসি, তাহলে হচ্ছে আমরা প্রথমে এখানে একটা সেন্টেন্স দেখি, দ্য অথরিটিস প্রিপেয়ার্ড ইভাকুয়েশন প্ল্যানস প্রোটেক্ট পিপল ফ্রম দ্য আর্থকোয়াক। এটা হচ্ছে একটা ইনকারেক্ট সেন্টেন্স। যদি আমরা হচ্ছে এই সেন্টেন্সটাকে হচ্ছে কারেক্ট করতে চাই, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা আপনারা একটু দেখুন, দ্য অথরিটিস প্রিপেয়ার্ড ইভাকুয়েশন প্ল্যানস টু প্রোটেক্ট পিপল ফ্রম দ্য আর্থকোয়াক। তার মানে হচ্ছে দ্য অথরিটিস প্রিপেয়ার্ড ইভাকুয়েশন প্ল্যানস, তার মানে হচ্ছে কর্তৃপক্ষ, ইভাকুয়েশন মানে হচ্ছে মানুষকে বাঁচানো বা মানুষকে রেস্কিউ করা, এই প্ল্যানের প্রস্তুতি নিচ্ছে। কেন নিচ্ছে? টু প্রোটেক্ট পিপল ফ্রম দ্য আর্থকোয়াক, ভূমিকম্প থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য। এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে প্রিপেয়ার, আরেকটা হচ্ছে প্রোটেক্ট। আমরা যদি ইনকারেক্ট সেন্টেন্সটা দেখি, প্রথমে হচ্ছে প্রিপেয়ার, তারপরে হচ্ছে প্রোটেক্ট। আচ্ছা, এখানে কিন্তু কোনো কিছু উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই না? কেন প্রিপেয়ার্ড হবে, ইভাকুয়েশন প্ল্যানটা কেন করছে অথরিটি, কেন করছে? মানুষদেরকে আর্থকোয়াক থেকে রক্ষা করার জন্য, টু প্রোটেক্ট পিপল। তো তার কারণে এখানে দুইটা ভার্ব, প্রিপেয়ার্ড প্রথম ভার্ব, প্রোটেক্ট হচ্ছে সেকেন্ড ভার্ব। এটা হচ্ছে ব্র্যাকেটের ভার্ব, যদি আমরা এখানে ব্র্যাকেট দিই। তো আমরা আগের স্লাইডে দেখেছিলাম যদি ব্র্যাকেট থাকে এবং ভার্বটি যদি উদ্দেশ্য বোঝায়, দেখেন আপনারা কিন্তু এই সেন্টেন্সটা আমাদের রুলসের সাথে কিন্তু মিলে যাচ্ছে। সেকেন্ড ভার্বটার মাধ্যমে উদ্দেশ্য বোঝাচ্ছে, কেন ইভাকুয়েশন প্ল্যানটা তৈরি করছে? টু প্রোটেক্ট পিপল, পিপলদেরকে বাঁচানোর জন্য, নিরাপদ রাখার জন্য ইভাকুয়েশন প্ল্যানটা করছে। তো এটা কিন্তু সেকেন্ড ভার্বের মাধ্যমে উদ্দেশ্য বোঝাচ্ছে। কোনো কিছু উদ্দেশ্য যদি বোঝায় একটা সিম্পল সেন্টেন্সে, তাহলে সেকেন্ড ভার্বে হবে ভার্বের ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এখানে হয়েছে টু প্রোটেক্ট, টু প্লাস ভার্ব। আচ্ছা, আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, শি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি স্টাডি ফর দ্য টেস্ট। এটা হচ্ছে একটা ইনকারেক্ট সেন্টেন্স। এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা ভার্ব আছে, ওয়েন্ট একটা, স্টাডি একটা। ওকে, শি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল। কেন গিয়েছিল? স্টাডি করার জন্য, টেস্টের জন্য স্টাডি করবে, এই কারণে সে লাইব্রেরিতে গিয়েছিল। ওকে, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে, সে কেন গিয়েছিল? সে স্টাডি করতে গিয়েছিল। এখানে সেকেন্ড ভার্বের সাথে টু স্টাডি, টু যোগ হয়েছে, এই কারণে এটা হয়েছে ভার্ব ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। আমরা যদি সেকেন্ডটা দেখি, বিল্ডিংস কলাপসড, বিল্ডিং গুলা ভেঙে পড়েছে, ফল অন দ্য স্ট্রিট অ্যান্ড কজিং ব্লকেজেস। আচ্ছা, রাস্তার উপরে পড়ে গেছে এবং ব্লকেজের কারণে ব্লকেজ হয়েছে। ব্লকেজের কারণটা হচ্ছে বিল্ডিং গুলা যখন কলাপস করেছে, ভেঙে পড়েছে রাস্তার উপরে, তখন ব্লকেজের সৃষ্টি হয়েছে। আচ্ছা, বিল্ডিংস কলাপসড, ফলিং অন দ্য স্ট্রিটস অ্যান্ড কজিং ব্লকেজ। দেখেন এখানে কিন্তু দুইটা ভার্ব, কলাপস একটা ভার্ব, ফল একটা ভার্ব। এখানে কি কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে? এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। বিল্ডিং কলাপস করছে, যার কারণে হচ্ছে রাস্তার উপর পড়ে গিয়েছে বিল্ডিং এবং ব্লকেজের সৃষ্টি হয়েছে। দেখেন কারণে, একটার কারণে আরেকটা হয়েছে, এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না সেকেন্ড ভার্বটার মাধ্যমে। তো যার কারণে এটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেটা আমাদের আগের সূত্রের রুলসের সেকেন্ড রুলসটা ছিল। আমরা যদি সেম ভাবে নিচেরটা দেখি, দ্য গ্রাউন্ড শুক কজ প্যানিক অ্যামাং দ্য রেসিডেন্টস। আচ্ছা, গ্রাউন্ড মানে হচ্ছে আমাদের যে ফ্লোরটা আছে সেগুলোর কাপার কম্পনের কারণে কজ প্যানিং অ্যামাং দ্য রেসিডেন্টস, মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইখানেও কিন্তু একটার কারণে আরেকটা কারণ ঘটছে, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। তো যার কারণে সেকেন্ড ভার্বটাও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কজিং। আরেকটা জিনিস মনে রাখবেন,
টু ডু, ইনফিনিটিভ থাকলে হবে করতে, মানে করতে বুঝালে হবে হচ্ছে টু ডু। টু ডু বলতে আমি বোঝাচ্ছি এখানে ইনফিনিটিভ হবে করতে, তে থাকলে। আর করে, করে এরকম কিছু থাকলে আইএনজি। এটা খুবই সহজ। ইনফিনিটিভ থাকলে টু ডু না সরি, ভার্বের সাথে টু প্লাস ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, যদি আমরা থার্ড সেন্টেন্সটা, থার্ড ইয়েটা দেখতে যাই, দ্য আর্থকোয়াক ওয়াজ মেজার্ড বাই সায়েন্টিস্ট টু ডিটারমাইন ইটস ম্যাগনিটিউড। এখানে দেখেন, এখানে কিন্তু দ্য আর্থকোয়াক ওয়াজ মেজার্ড বাই সায়েন্টিস্ট, দেখেন আর্থকোয়াক কিন্তু এখানে সাবজেক্ট। আর্থকোয়াক হচ্ছে সরাসরি কিন্তু কাজটা সম্পাদন করতে পারছে না, কাজটা সম্পাদন হচ্ছে সায়েন্টিস্টের মাধ্যমে। তার মানে হচ্ছে দ্য আর্থকোয়াক ওয়াজ মেজার্ড বাই সায়েন্টিস্ট টু ডিটারমাইন ইটস ম্যাগনিটিউড। এটার আর্থকোয়াকের মাত্রাটা ডিটারমাইন করার কাজটা কে করছে? বাই সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের দ্বারা। তো যার কারণে হচ্ছে এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়েছে, সেটা হচ্ছে V3 ওয়াজ মেজার্ড, ইডি যোগ হয়েছে, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সাবজেক্টটা নিজে নিজে কার্য সম্পাদন করতে পারছে না, সেন্টেন্সের অন্য কোনো কিছু দ্বারা কার্য সম্পাদন হচ্ছে, এই কারণে এখানে হয়েছে বাই সাইন ওয়াজ মেজার্ড, মেজার্ড হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, যদি আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই, ফুটবল ইজ দ্য মোস্ট এনজয়েবল অ্যান্ড এক্সাইটিং গেম এভার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ভার্ব হচ্ছে প্লে এবং ইজটা হচ্ছে ফার্স্ট ভার্ব। এখানে কিন্তু ফুটবল ইজ দ্য মোস্ট এনজয়েবল অ্যান্ড এক্সাইটিং গেম এভার, এখানে কিন্তু ফুটবলটা নিজে নিজে কার্য সম্পাদন করতে পারছে না, এখানে খেলার মাধ্যমে হচ্ছে ফুটবলটা এনজয়েবল এবং এক্সাইটিং হচ্ছে। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে এই ফুটবল ইজ দ্য মোস্ট এনজয়েবল এবং এক্সাইটিং গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দেখেন এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। যখন আমরা ফুটবল ইজ দ্য মোস্ট এনজয়েবল এবং এক্সাইটিং গেম এভার প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বলছি, এই যে প্লেড ভার্বের সাথে ইডি যোগ হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, যেটা হচ্ছে V3। একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা কিন্তু এই ইনকারেক্ট সেন্টেন্সটাকে আমরা দুই ভাবে কারেক্ট করতে পারি, এটা আপনার ইচ্ছা বা সেন্টেন্সের বা আপনার এক্সামে যে উদাহরণটা দিবে সেটার আসলে সেটার চাহিদা অনুযায়ী আপনি করবেন। দেখেন এখানে কিন্তু ফুটবল ইজ দ্য মোস্ট এনজয়েবল অ্যান্ড এক্সাইটিং গেম এভার, এখানে প্লেড ইডি আমরা যোগ করেছি, যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। শুধু যদি আপনি ইডি যোগ করেন তাহলে এটা সিম্পল সেন্টেন্স, বাট যদি আপনি লিখে ফেলেন হুইচ ইজ এভার প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যখনই আপনি হুইচ ইজ যোগ করছেন, হুইচ একটা কনজাংশন, ইজ একটা আরেকটা এক্সট্রা ভার্ব ইউজ করছেন, তখনই কিন্তু এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এই ইনকারেক্ট সেন্টেন্সকে আপনি দুই ভাবে কারেক্ট করতে পারেন, একটা ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করে ইডি যোগ করে আপনি সিম্পল সেন্টেন্সে করতে পারেন, অথবা হুইচ ইজ যোগ করলে আপনার এখানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের রুল নাম্বার 1-এর তিনটা ক্রাইটেরিয়া বা তিনটা রুল। কি ছিল? একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে এবং সেকেন্ড ভার্ব যেটা ব্র্যাকেটে থাকবে সেই ভার্বটা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা হবে টু প্লাস ভার্ব, এবং যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং সেই ভার্ব অনুযায়ী সাবজেক্ট যদি কার্য সম্পাদন না করে, যদি ওই সেন্টেন্সের অন্য কিছু দ্বারা কার্য সম্পাদন করে, তাহলে সেটা হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে হচ্ছে V3। আপনাদের কি রুলস 1-এ কোনো প্রবলেম আছে? আপনারা কি বুঝেছেন রুলস 1টা? আমি কি আগাবো? শোনেন আপু ভাইয়ারা, আপনারাও এখানে শিখতে এসেছেন, আমরাও চাই আপনাদেরকে কিছু শেখাতে, আপনাদের যাতে পরীক্ষায় আপনারা ভালো করতে পারেন, আমাদের চেষ্টাটা যাতে আপনাদের চেষ্টার সাথেও মিলে একটু কাজে লাগতে পারে। তো দুইজনের সমান সমান আসলে চেষ্টা না থাকলে আসলে আমরা ক্লাসটা সম্পূর্ণভাবে করতেও পারবো না, বুঝতেও পারবো না আপনারা বুঝতে পারছেন কিনা, তাই না? তো আপনারা মাঝে মধ্যে হচ্ছে একটু প্লিজ সাড়া দিবেন যে বুঝতে পারছেন কিনা, বা হচ্ছে বুঝতে প্রবলেম হলে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, একটু বলি, কিছু কিছু ভার্ব এমনিই থাকে যে যারা হচ্ছে ইনফিনিটিভ হয়, সব সময় টু প্লাস ভার্ব হয়। মনে করেন কোন সেন্টেন্স, যেমন এই কয়টা ভার্ব
ভার্বে সবসময় হচ্ছে টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে? এইটা আপনারা চাইলে হচ্ছে মুখস্থ রাখতে পারেন। যদি কখনো দেখেন কোনো সেন্টেন্স এই ভার্বগুলো আছে, তাহলে এই ভার্বগুলো থাকলে চোখ বন্ধ করে টু প্লাস ভার্ব হবে। কেন বলছি, এই ভার্বগুলো আমি কোথায় পেয়েছি? ব্যারন স্টোফেল অ্যান্ড ক্লিভ স্টোফেল নামে হচ্ছে দুইটা টোফেলের বই আছে, যেটা হচ্ছে জিআরই অথবা হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টে অনেকে পড়াশোনা করে, অথবা হচ্ছে আপনার অন্য অনেক আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে ওই বইগুলো লাগে। তো ব্যারন স্টোফেল থেকে এই ব্যারন স্টোফেল এইটা আছে, আসলে আপনারা যদি পড়ে থাকেন বা দেখে থাকেন আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এই ভার্বস গুলা আছে দেয়া, সেখান থেকেই নেয়া। তো আপনারা হচ্ছে এই ভার্বস গুলা মুখস্থর মতো করে ফেলতে পারেন, যাতে এক্সামে যদি আসে তাহলে এই ভার্ব থাকলে এই ভার্বের সাথে টু প্লাস ভার্ব বসাই দিবেন, ইনফিনিটিভ করে দিবেন। আচ্ছা, এবং কিছু ভার্ব আছে যারা হচ্ছে আইএনজি রিকোয়ার করে, তার মানে হচ্ছে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হবে। এইটাও সেম ভাবে ব্যারন স্টোফেল থেকে নেয়া। এই ভার্বগুলা যখনই দেখবেন তখনই এই ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ করে দিবেন। এটাও একটা মুখস্থর মতো, মুখস্থ রাখতে পারেন চাইলে, আপনাদের জন্য ইজি হয়ে যাবে অনেকখানি। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে আরেকটা রুলে আসি। এই রুলসটা হচ্ছে, যদি একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং ভার্বের দুটি ভার্বের মধ্যে যদি ব্র্যাকেটটা প্রথম ভার্বে থাকে, ঠিক আছে? দুটি ভার্বের মধ্যে যদি ব্র্যাকেটটা প্রথম ভার্বে থাকে, আগেরটাই ছিল সেকেন্ড ভার্বে যদি ব্র্যাকেট থাকে, এটাই হচ্ছে প্রথম ভার্বে যদি ব্র্যাকেট থাকে, এবং সাবজেক্ট যদি দ্বিতীয় ভার্বটির উপর নির্ভরশীল হয়, তাহলে প্রথম ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, সোজা কথা বলে দিই, নোট এখানে আমি দিয়ে রেখেছি। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে হবে অ্যাক্টিভ ভয়েস, না করতে পারলে হবে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি সরাসরি ভার্বের কাজ করতে পারে তাহলে হচ্ছে হবে অ্যাক্টিভ ভয়েস, না করতে পারলে প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে সোজা রুলস। তাও আমি প্রথম রুলটা হচ্ছে আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। মনে করেন যদি একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, আগেরটা ছিল সেকেন্ড ব্র্যাকেটটা যদি সেকেন্ড ভার্বে থাকে, বাট এই ক্ষেত্রে হচ্ছে রুল হচ্ছে একের বিতে ভার্বটা যদি ব্র্যাকেটটা যদি প্রথম ভার্বে থাকে এবং সাবজেক্ট যদি দ্বিতীয় ভার্বটির উপর নির্ভরশীল হয়, তাহলে প্রথম ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে কখন? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েস কি? প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্ব প্লাস আইএনজি, যেটা আমরা আগের রুলসে পড়ে এসেছি। ঠিক আছে, একদম সহজ। যদি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং ব্র্যাকেটটা যদি প্রথম ভার্বে থাকে এবং সাবজেক্ট যদি দ্বিতীয় ভার্বটির উপর নির্ভরশীল হয়, তাহলে প্রথম ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তার মানে হচ্ছে ব্র্যাকেট যেই ভার্বে থাকে সেই ভার্বটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে ভার্বের আইএনজি হবে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে, তার মানে হচ্ছে V3 হবে। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে অ্যাক্টিভ ভয়েস, না করতে পারলে প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে এখানে একটু দেখেন, পিপল লিভ ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন। আপু আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। এই ক্লাসের কি রেকর্ড দেওয়া হবে? ক্লাস? হ্যাঁ আপু, আপনাদের সব রেকর্ড ফাইল দেওয়া হবে? হ্যাঁ, আপনাদের সব ক্লাসের রেকর্ড ফাইল দেওয়া হবে, স্লাইড তাড়াতাড়ি স্লাইড চেঞ্জ করে ফেলছেন তো, তাই আমি লিখতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি লিখতে পারেন, সমস্যা নেই। আমি এই রুলসটা আরেকবার একটু দিচ্ছি। আর তাছাড়া না লিখতে পারলেও প্রবলেম নেই, আপনাদের স্লাইডটা দেয়া হবে প্লাস রেকর্ডটাও দেয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি একটু এক্সাম্পলে যাই। প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পলটা কেমন? ভার্ব প্লাস আইএনজি, আমরা অলরেডি জানি প্রেজেন্ট পার্টিসিপল। পিপল লিভ ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন। আচ্ছা, পিপল যারা হচ্ছে ঢাকায় বসবাস করে তারা মূলত হচ্ছে সাউন্ড পলিউশনের মানে মুখোমুখি হচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে পিপল হু আর লিভিং ইন ঢাকা। দেখেন আমাদের এখানে হচ্ছে এই বোল্ড করা সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। পিপল লিভ ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন। লিভ এখানে হচ্ছে লাইভ বা লিভ যেটাই হবে, লিভ হচ্ছে ভার্ব। পিপল হু আর লিভিং ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন। দেখেন এইখানে কিন্তু আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট পার্টিসিপল দুই ভাবে করতে পারছি, একটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। আমরা এর আগেও বলার চেষ্টা করেছিলাম, এখানে হবে হচ্ছে
পিপল লিভিং ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন। দেখেন এখানে যদি শুধু আপনি লিভের সাথে আইএনজি যোগ করেন তাহলে এখানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল করছি, আবার যখন হু আর লিভিং দিচ্ছি মানে এর আগে যখন লিভিং ভার্বের আগে যখন আরেকটা আর আনছি অক্সিলারি ভার্ব আনছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট মিনস people who are living in Dhaka are exposed to sound pollution এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, and people living in Dhaka are exposed to sound pollution এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবং আপনারা এই কারেকশনটা যে কোনো সেন্টেন্সেই বা যে কোনো মাধ্যমেই করতে পারেন, এটা আপনাদের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী। আচ্ছা এই সেন্টেন্স দেন সেকেন্ড এক্সাম্পলটা আমরা যদি বলি, ইমরান স্টাডি ফাইন্যান্স এট ঢাকা ইউনিভার্সিটি ইজ গুড অ্যাট অ্যানালাইজিং কেস স্টাডি। ইমরান যে ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্সে পড়ে সে খুবই দক্ষ, ইজ গুড অ্যাট মানে দক্ষ, অ্যানালাইজিং কেস স্টাডি অ্যানালাইজিং এর ক্ষেত্রে সে খুবই দক্ষ, যে ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্সে পড়ে নাম কি ইমরান। এখানেও আমরা সেম ভাবে এখানে স্টাডিটা হচ্ছে সাবজেক্ট এবং আমরা এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারছি, ইমরান studying finance and Dhaka University is good at analyzing case study। এখানে সিম্পল সেন্টেন্সে আমরা শুধু আইএনজি যোগ করছি ভার্বের সাথে এবং এখানে কমপ্লেক্স সেন্টেন্স করছি ইমরান হু ইজ স্টাডিং হু দিয়ে, যেহেতু সে হচ্ছে একটা মানুষ তো তার ইসের আগে হু দিচ্ছি, হু ইজ স্টাডিং ফাইন্যান্স অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ইজ গুড অ্যাট অ্যানালাইজিং কেস স্টাডি। তাহলে আমরা যদি আমাদের রুলসটা আরেকবার যদি একটু বলি যে ভার্ব যে হচ্ছে ভার্বটা যদি ব্র্যাকেটটা যদি প্রথম ভার্বে থাকে এবং সাবজেক্ট যদি দ্বিতীয় ভার্বটির উপর নির্ভরশীল হয় তাহলে প্রথম ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন এগুলা কিন্তু সবই এই রুলসটার মধ্যে পড়ে, তো যার কারণে হচ্ছে এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। তার মানে হচ্ছে ব্র্যাকেটটা হচ্ছে আমাদের প্রথম ভার্বে, ঠিক আছে, এবং সাবজেক্টটি দ্বিতীয় ভার্বের উপর ডিপেন্ডেন্ট, তো যার কারণে হচ্ছে এটা ক্ষেত্রে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল হবে অ্যাক্টিভলি, তো যার কারণে এটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আর কি। দেন সেকেন্ড এক্সাম্পলটাও সেম, ইমরান স্টাডি ফাইন্যান্স, তার মানে হচ্ছে ইমরান নিজেই হচ্ছে কাজটা সম্পন্ন করছে, ঠিক আছে, সাবজেক্ট সে কাজটা নিজেই করতে পারছে বলে এটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই আমাদের রুলস অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে যেটা হচ্ছে ভার্বের আইএনজি, ঠিক আছে। এবং আমরা যদি এখন পাস্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে এটা ছিল হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি পাস্ট পার্টিসিপল তার মানে হচ্ছে V3। ফর এক্সাম্পল দেয়াল রাইট বাই হুমায়ুন আহমেদ পলিটিক্যাল নোভেল। আচ্ছা জানি, আচ্ছা আমাদের রুলসটা যদি আমরা একদম দেখি এই রুলস অনুযায়ী যদি দুইটা ভার্ব থাকে, এখানে হচ্ছে রাইট একটা ভার্ব, ইজ একটা ভার্ব, যদি ভার্ব ব্র্যাকেটটা যদি প্রথম ভার্বে থাকে, এখানে হচ্ছে দেখেন ব্র্যাকেটটা প্রথম ভার্বে আছে রাইটে, ঠিক আছে, কিন্তু দেয়াল রাইট বাই হুমায়ুন আহমেদ, আচ্ছা দেয়াল এখানে সাবজেক্টটা কি নিজে নিজে কাজটা করতে পারে? দেয়াল কি কখনো নিজে নিজে বই লিখতে পারে বা সেই বইটা কি নিজে নিজে লিখেছে? কখনোই না। তার মানে হচ্ছে এ হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, তো যার কারণে হচ্ছে এই দেয়াল বইটা লিখেছে হচ্ছে হুমায়ুন আহমেদ, যার কারণে হচ্ছে এটা হবে হচ্ছে প্যাসিভ ফর্ম, এটা সাবজেক্টটা অ্যাক্টিভ হিসেবে নেই, তো যার কারণে হচ্ছে এটা প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্ম করতে হবে, এই কারণে হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে হচ্ছে V3। যদি আমরা এখানে সঠিকটা দেখি দেয়াল রিটেন, আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম এটাকেও আমরা দুইটা ফর্মে করতে পারি, একটা সিম্পল সেন্টেন্সের ফর্মে একটা কমপ্লেক্স সেন্টেন্সের ফর্মে। আমি এখানে আপনাদের দুইটা সেন্টেন্সই দেখাচ্ছি, এটা আপনাদের জন্য একটু আরো বেশি ভালো হবে, আপনারা এক্সট্রা শিখতে পারবেন। তো আমি যদি এখানে সিম্পল সেন্টেন্সের ফর্মে বলি দেয়াল রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ আ পলিটিক্যাল নোভেল, দেয়াল কখনো নিজে নিজে বইটা লিখতে পারেনি, দেয়াল লেখা হয়েছে হুমায়ুন আহমেদের দ্বারা, তো এটা হচ্ছে প্যাসিভ ফর্মে হয়েছে সেন্টেন্সটা, প্যাসিভ ফর্মে সিম্পল সেন্টেন্স, তো যার কারণে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে V3 হয়েছে, দেয়াল রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ আ পলিটিক্যাল নোভেল।
দেয়াল যে বইটি হুমায়ুন আহমেদ লিখেছেন, হুমায়ুন আহমেদের দ্বারা লেখা হয়েছে, ইজ আ পলিটিক্যাল নোবেল, সেটা ছিল হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস। আচ্ছা, এটা গেল সিম্পল সেন্টেন্স। এখন এখানে হচ্ছে আমরা আবার কমপ্লেক্স করেছি। কিভাবে করেছি? এই রিটেন তো আমরা পাস্ট পার্টিসিপল করেছি, তার আগে একটা অক্সিলারি ভার্ব লাগিয়েছি এবং তার আগে একটা কনজাংশন লাগিয়েছি। দেয়াল হুইচ ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ আ পলিটিক্যাল নোভেল। দেয়াল নামক যে বইটি, যা হুমায়ুন আহমেদের দ্বারা লিখিত হয়েছিল, ইজ আ পলিটিক্যাল নোভেল, সেটা হচ্ছে একটি রাজনৈতিক উপন্যাস। যদি আমরা এই সেকেন্ড সেন্টেন্সটা, সেকেন্ড রুলসটা, 1B এর সেকেন্ড রুলসটা আবার একটু মেমোরাইজ করি, তাহলে হচ্ছে যদি একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, ভার্বটি যদি প্রথম ব্র্যাকেটটা যদি প্রথম ভার্বে থাকে এবং সাবজেক্ট যদি দ্বিতীয় ভার্বটির উপর নির্ভরশীল হয়, তাহলে প্রথম ভার্বটি হবে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হবে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এবং অ্যাক্টিভ যদি না হয়, প্যাসিভ ফর্মে হয়, তাহলে হবে প্যাসিভ ভয়েস হয়, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হবে পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স V3। সোজা কথায় সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে হবে অ্যাক্টিভ ভয়েস, না করতে পারলে হবে প্যাসিভ ভয়েস। এখানে আপনাদের কোনো প্রবলেম আছে? না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কিছু রুলস আছে একদম, এগুলো হচ্ছে কমন, এগুলো থাকেই। যেমন হচ্ছে ব্র্যাকেট যদি হচ্ছে সেকেন্ড ভার্বে থাকে, তার মানে হচ্ছে দেখেন এই সেন্টেন্সটা দেখেন, আই ওয়ান্ট গো হচ্ছে সেকেন্ড ভার্ব, সেকেন্ড ভার্বে আছে আই ওয়ান্ট, ওয়ান্টের পরে কিন্তু টু গো হয়, এটা আমরা সবাই জানি। আই স হিম, আই ওয়ান্ট টু গো, আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গোয়িং, দেখেন এইখানেও কিন্তু দুইটা ভার্ব, এখানে হচ্ছে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছি। আই গট টু দ্য ওয়ার্ক ডু, এখানে সেকেন্ড ভার্বে হচ্ছে ব্র্যাকেট আছে ডান, আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করতে পেরেছি। ঠিক আছে, ওয়ান্ট থাকলে টু গো, আমরা ওয়ান্ট থাকলে টু গো না, আই ওয়ান্ট গো এখানে হয় না, আই ওয়ান্ট গো, এখন এটাকে ইনফিনিটিভ করতে হবে, আই ওয়ান্ট টু গো। আই স হিম গো, আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছি, দেখেছিলাম, এরকম কিন্তু হয় না। আই স হিম গো, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম। আই গট দ্য ওয়ার্ক ডান, ডু আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করেছিলাম বা করতে পেরেছিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, পিপল, এখানে একদম সিম্পল ওয়েতে দেখেন, পিপল লিভ ইন ঢাকা, এই সেম আমাদের এক্সাম্পলটা আমি জাস্ট একটা মেমোরাইজের জন্য বা রিমেম্বারিং এর জন্য এখানে আরেকবার একটু বলে যাচ্ছি। সেই প্রেজেন্ট পার্টিসিপল ভয়েসের যে ইয়েটা ছিল, অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি, যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেমন এটা পিপল লিভিং ইন ঢাকার এক্সপোজ টু সাম পলিউশন, এটা আমি আগেই বলেছিলাম। দেয়াল রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ আ পলিটিক্যাল নোবেল, দ্যাট মিনস দেয়াল বইটা হচ্ছে নিজে নিজে লিখতে পারে না, এটা হুমায়ুন আহমেদ দ্বারা লেখা হয়েছিল, তো যার কারণে এখানে হবে হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ভার্বের, যেটা হবে V3 রিটেন। আচ্ছা, এই টেন্সটা আমি আর রিপিট করব না, জাস্ট হচ্ছে আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম, এটা জাস্ট আমি কয়েক সেকেন্ডে বলে যাচ্ছি। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডিজাইন স্ট্রঙ্গার হাউসেস ফর দ্য কমিউনিটি, দ্যাট মিনস এটা প্রেজেন্টে হচ্ছে একটা কাজ হয়েছে বা সচরাচর হচ্ছে হয়, এটা আমরা আগের এসে পড়েছিলাম, যেটা অভ্যাসগতভাবে হয়ে যাচ্ছে, সেটা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনাইট টেন্স হবে। দ্যাট মিনস engineers design stronger houses for the community, design এটা present form. The workers rebuilt the damaged bridge last month, এখানে লাস্ট মান্থ আপনাদের কি মনে পড়ে সেই সূত্রের কথা, যেখানে লাস্ট মান্থ, লাস্ট ফ্রাইডে এরকম কিছু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিবিল্ড। তো এখানে দেখেন সেই সূত্রটা হয়েছে। দ্য সিটি উইল রিকভার ফ্রম দ্য ডিজাস্টার সুন, শহরটি শীঘ্রই হচ্ছে বিপর্যয় থেকে মুক্ত হবে, এটা ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, হবে, এরকম বোঝাতে দ্য সিটি উইল রিকভার ভার্বে একদম ফিউচার সিম্পল টেন্সটা হয়েছে, ফিউচার ইনডেফিনাইট টেন্স, উইল রিকভার। সেম ভাবে ইট রেইনস হেভিলি, এটা প্রেজেন্টে হচ্ছে ইট রেইনড হেভিলি দ্য নাইট বিফোর দ্য আর্থকুয়েক, এটা পাস্টে হচ্ছে ইট উইল
ইট উইল রেইন এগেইন নেক্সট উইক আছে। এটা হবে হচ্ছে ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটা হচ্ছে টেন্সের কিছু সূত্র ছিল। আচ্ছা, এই মার্কারসও কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি। এই ক্লাসে আমি সেম ভাবে রেখেছি আপনাদের জন্য, কিন্তু আমি এটা জাস্ট বলে যাচ্ছি। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি গত ক্লাসে আপনাদেরকে একদম উদাহরণ টেনে টেনে বিভিন্ন ইউনিভার্সিটি দেখিয়েছিলাম। এই টেন্সের কিছু কিছু জিনিস, বা আমি আগেই বলছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বস আসলে সবকিছুর মিলিত একটা সমষ্টি বা মিলিত একটা গ্রুপ, যেখানে হচ্ছে টেন্সও থাকে, কন্ডিশনালও থাকে, ভয়েসও থাকে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং থাকে। তো এটাও তেমনই একটা এক্সাম্পল। আচ্ছা, এটাও আমরা পড়েছিলাম যে অতীত নির্দেশক কোনো কিছু, লাস্ট নাইট, এটার একটা আমরা এক্সাম্পলও দেখেছি কিছুক্ষণ আগে। তো এটাও আমি স্কিপ করে গেলাম, এটা গত ইসে আপনাকে পড়েছি। যেটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়, তার মানে ভার্বের V2 হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মডালসে। আচ্ছা, মডালস বা সেমি মডালস, আমরা মডেল সম্পর্কে মনে হয় কম বেশি সবাই জানি। আর আমি একদম রাইট ফর্ম অফ ভার্বস এর শুরুর দিকে আপনাদেরকে হচ্ছে বলার চেষ্টা করছিলাম যে অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা এখানে দেখব মডাল বা সেমি মডাল। সোজা কথা, রুলসটা হচ্ছে মডাল এবং সেমি মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, মডাল হচ্ছে 10টা, কিন্তু অনেক স্কলারের মধ্যে মতভেদ আছে 9টা 10টা এরকম নিয়ে, কিন্তু আমরা এখানে 10টাই দেখিয়েছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট অ্যান্ড ওট টু, এই 10টা হচ্ছে মডালস। এবং সেমি মডালস হচ্ছে ওই যে ভার্বের যে 3টা ফর্ম, তাকে 2টা ফর্ম, B2, হ্যাভ টু এবং আদার্স, যে আদার্স ফর্মগুলো আছে B2-র মধ্যে বা বি ভার্বের মধ্যে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, আর হ্যাভ টুর সাথে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এবং আদার্স যেগুলো সেমি মডেলস আছে সেগুলো হচ্ছে নিড, ডেয়ার, গোয়িং টু, ইউজ টু, হ্যাড বেটার, উড বেটার ইত্যাদি। এই যে এটা আসলে একটা মুখস্থ করার মতো একটা জিনিস, মডেলস এবং সেমি মডেলস। এগুলা আপনারা আপনাদের সুবিধা মতো মনে রাখবেন। আর মনে করে রাখতে না পারলে সোজা কথা একদম এটা মুখস্থর মতো করতে পারেন যে মডেলস এন্ড সেমি মডেলস এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হচ্ছে V1টা হয়ে থাকে। ফর এক্সাম্পল, people stay away from old buildings during an earthquake। আচ্ছা, এইখানে স্টে ভার্ব, এই ভার্বের সাথে ব্র্যাকেট আছে। দেখেন এখানে পিপল স্টে অ্যাওয়ে ফ্রম ওল্ড বিল্ডিংস ডিউরিং অ্যান আর্থকোয়াক। দেখেন, একটা সেন্টেন্স আপনি যখন পরীক্ষার হলে পড়বেন তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে অনেক ক্ষেত্রে হচ্ছে সেন্টেন্সের রুলসের মাধ্যমে হচ্ছে আপনি সেন্টেন্সের প্রবলেম সলভ করতে পারবেন। আবার দেখা যাচ্ছে সেন্টেন্স পড়ে আপনি অর্থ বুঝেও কিন্তু সেই অনুযায়ী আপনাকে এখানে বিভিন্ন রুলসের মধ্যে ফেলতে হবে, বিভিন্ন ওয়ার্ড বসাতে হবে। তো এই সেন্টেন্সটা যদি আপনি দেখেন, পিপল স্টে অ্যাওয়ে ফ্রম ওল্ড বিল্ডিংস, তার মানে কি, যখন ভূমিকম্প হবে বা ভূমিকম্পের সময় যে পুরাতন বিল্ডিং গুলো আছে সেখান থেকে মানুষের উচিত সরে যাওয়া, দূরে থাকা উচিত। দেখেন এখানে কিন্তু একটা মডেল বসতেছে শুড মানে উচিত, যেটা একদম উচিত সেখানে আমরা শুড বসাই। আর মডেলের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম, তার মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, সেই স্টেটা কিন্তু স্টে অবস্থাতেই আছে। পিপল শুড স্টে away from old building during an earthquake. Same way, everyone leave the building immediately when the alarm rings. যখনই অ্যালার্মটা বাজবে তখনই মানুষের উচিত, সকলের উচিত, কি উচিত, উচিত মানে কি, অবশ্যই করণীয়, অবশ্যই করণীয় যেটা সেটার ক্ষেত্রে মাস্ট হবে। মাস্ট ওয়ার্ডটা দেখেন, এই সেন্টেন্সে মাস্ট হবে নাকি শুড হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি সেন্টেন্সের ভাব বা সেন্টেন্সের অর্থ বোঝার মাধ্যমে। এই কারণে পরীক্ষার হলে অবশ্যই আপনার সেন্টেন্সের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে এখানে কি বোঝাচ্ছে। তো এখানে কিন্তু অবশ্যই করণীয় যে ইমিডিয়েটলি বিল্ডিং গুলা থেকে বের হয়ে যেতে হবে। তো এখানে হয়েছে মাস্ট লিভ। দেন অল কনসার্নড
অ্যাবাউট ইট, দেখেন এখানে কিন্তু দুইটা কনসার্ন, অল কনসার্ন, তার মানে কি এই কনসার্ন বলতে বোঝাচ্ছে অল কনসার্ন, এই কনসার্ন বলতে বোঝাচ্ছে কর্তৃপক্ষদের, মানে যারা উচ্চতর ব্যক্তিবর্গ পলিসি মেক করে এদেরকে বোঝাচ্ছে। আর এই কনসার্ন সেকেন্ড কনসার্ন মানে বোঝাচ্ছে, এখানে সেকেন্ড কনসার্ন বলতে বোঝাচ্ছে আমাদের কনসার্ন হওয়া উচিত বা আমাদের মাথা ব্যথা থাকা উচিত অ্যাবাউট ইট, এই ব্যাপারে, বা সতর্ক থাকা উচিত। দেন এখানে বি ভার্ব আছে, বি ভার্বে ব্র্যাকেট আছে। দেখেন আমরা কিন্তু আগে দেখছিলাম যে সেমি মডেলে বি ভার্বটা আছে, তাই না? তো এখানে এখানে দেখেন অল কনসার্ন কনসার্ন অ্যাবাউট ইট, তার মানে হচ্ছে এখানে হয়তো কোনো কিছুর কথা বলা হয়েছে যেই ব্যাপারে হচ্ছে সকল কর্তৃপক্ষদের কনসার্ন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু শুড ব্যবহার করা হচ্ছে, অল কনসার্ন শুড বি কনসার্ন অ্যাবাউট ইট। আচ্ছা, এই মডেলের ক্ষেত্রে আমি একটা ডিফারেন্ট একটা রুলস দেখাই, সেটা হচ্ছে হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি ওয়েক আপ। ওয়েকটা এখানে, ওয়েক এখানে ভার্ব, দেখেন এখানে কিন্তু লেস্ট আছে, লেস্ট মানে হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট, তার মানে হচ্ছে সে কোনো সাউন্ড করেনি, লেস্ট পাছে শি শুড ওয়েক আপ, সে কোনো সাউন্ড করেনি যাতে সে উঠে না যায়, বা সে যাতে উঠে না যায়, শি শুড ওয়েক আপ, তাহলে হচ্ছে তার সাউন্ড করা উচিত নয়। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, একজন হয়তো ঘুমাচ্ছে বা কোনো কিছু করছে, তো তার সে যাতে উঠে না যায়, তো এই কাজটা করা উচিত। তো দেখেন এই লেস্ট থাকলে লেস্টের পরে সবসময় হচ্ছে শুড হবে। এরকম যদি কোনো সেন্টেন্স আপনার পরীক্ষায় থাকে তো অবশ্যই এই লেস্ট থাকলে শি শুড, শুড হবে, শুড ওয়েক আপ। ঠিক আছে? এখন আমি আগে যেটা বললাম যে মডাল এবং সেমি মডালের হচ্ছে ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান হবে। তো এখানে দেখেন বি ভার্ব বি প্লাস টু ভার্সেস হ্যাভ প্লাস টু, সেমি মডেলসের এই রুলস একটা, যেমন আই অ্যাম টু টেল ইউ, দেখেন বি ভার্বটা কি, বি ভার্বটা কিন্তু 8টা, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, সরি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন, এই 8টা কিন্তু বি ভার্ব। দেখেন দেখেন এই সেন্টেন্সটা বি প্লাস টু, রুলসটা হচ্ছে এগুলো হচ্ছে সেমি মডেল, বি প্লাস টু হ্যাভ প্লাস টু, এটা আলাদা আলাদা দুটা সেমি মডেল। বি ভার্ব কয়টা? 8টা। এই বি ভার্বের অ্যাম হয়েছে এখানে, এবং টু ওটা সূত্রের মধ্যে, আই অ্যাম টু টেল ইউ, দেখছেন এখানে কিন্তু আই অ্যাম টু সেমি মডেল থাকার কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে। এখানে অব্লিগেশন বেসড অন প্রিভিয়াস এগ্রিমেন্ট, তার মানে হচ্ছে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যখনই কোনো সেন্টেন্সে প্রিভিয়াস এগ্রিমেন্ট অব্লিগেশন বেস, তার মানে হচ্ছে আপনার আগে এমন কোনো এগ্রিমেন্ট হয়েছে যেটার মাধ্যমে হচ্ছে অব্লিগেশন বোঝাচ্ছে, তার মানে এটা আপনি মানতে বাধ্য। যদি কোনো এগ্রিমেন্টের দ্বারা, অতীতে কোনো এগ্রিমেন্ট দ্বারা যদি কোনো এমন কোনো কথা হয়েছে আমার আর আপনার মধ্যে যে আপনি সেটা মানতে বাধ্য, অব্লিগেশন বেসড, যেটা হবে প্রিভিয়াস এগ্রিমেন্ট অনুযায়ী, সেই ক্ষেত্রে হবে হচ্ছে আই এম টু টেল ইউ, এবং এই ধরনের সেন্টেন্সে এরকম হবে আই এম টু টেল ইউ। আর অব্লিগেশন বেসড অন সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস, তার মানে হচ্ছে অব্লিগেশনটা যদি কোনো অবস্থা বা কোনো ঘটনার প্রেক্ষিতে হয় তো দেন হবে আই হ্যাভ টু টেল ইউ। এই যে দেখেন এই রুলস অনুযায়ী দেখেন, হ্যাভটা হচ্ছে হ্যাভ ভার্বের হ্যাভ, টুটা হচ্ছে আমাদের হচ্ছে এই রুলসের টু ছিল হ্যাভ টু, আর এখানে ভার্বের বেস ফর্ম বসেছে বা প্রেজেন্ট ফর্ম বসেছে, আই হ্যাভ টু টেল ইউ, দ্যাট মিন অব্লিগেশন বেসড অন সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস। সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস কোনো একটা অবস্থা বা কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যদি অব্লিগেশন বেসড হয় তাহলে সেটা হবে আই হ্যাভ টু টেল ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাই কন্ডিশনালের ক্ষেত্রে। কন্ডিশনাল কয়টা? 4টা, এটা আমরা সবাই জানি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। আমরা যদি জিরো কন্ডিশনাল দেখি, জিরো কন্ডিশনালের রুলস একদম সহজ, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। সোজা কথা, ইফ এর পরে যদি প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বের, পরেও হচ্ছে সিম্পল প্রেজেন্ট সিম্পল হবে। এটা মূলত হচ্ছে কোনো সত্য ঘটনা, জেনারেল ট্রুথের ক্ষেত্রে হয়ে থাকে, কোনো ট্রুথের ফ্যাক্ট বোঝালে সেখানে হয়ে থাকে।
আচ্ছা, যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে, দেখেন এখানে আমরা ব্যবহার আমি লিখে দিয়েছি, ইউজড ফর ফ্যাক্টস অর জেনারেল ট্রুথ, থিংস দ্যাট অলওয়েজ হ্যাপেন আন্ডার সার্টেন কন্ডিশন। আচ্ছা, ফর এক্সাম্পল, ইফ ইউ হিট ওয়াটার টু 100 সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি পানিকে হিট করেন তাহলে ইট বয়েলস, এটা ফুটবে, এটা খুবই স্বাভাবিক, এটা চিরন্তন ঘটনা, সত্য ঘটনা। ইফ আই ফাইন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, আই টেক ইট টু দ্য পুলিশ, এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 16-17 সালে এসেছিল। যদি আমি রাস্তায় একটি ব্যাগ পেতাম বা একটি ব্যাগ পাই, তো আমি সেটা কি করব, পুলিশকে দিবে, এটা খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত, তাই না? আই টেক ইট টু দ্য পুলিশ, আমি এটা পুলিশকে দিব। আর ফার্স্ট কন্ডিশনাল যদি বলি, সেটা হচ্ছে রিয়েল ফিউচার। রিয়েল ফিউচার মানে কি, ফিউচারে ঘটবে এমন কোনো ঘটনা। স্ট্রাকচারটি কি, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল, এবং উইলের সাথে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে যদি ফর এক্সাম্পল, ইফ ইট রেইনস টুমরো উই উইল স্টে ইনডোরস, তার মানে কি, তার মানে হচ্ছে যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে আমরা কি করব, উই উইল স্টে ইনডোরস, আমরা হচ্ছে ঘরের ভিতর অবস্থান করব। তার মানে ফিউচারে যদি এমন কোনো রিয়েল কোনো ঘটনা যদি হয় তাহলে হচ্ছে সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। দেখেন, কন্ডিশনাল মনে রাখা সবচেয়ে সহজ হচ্ছে এটা রুলস। এটা রুলস যদি আপনি মনে রাখেন, সেটা মুখস্থ হতে পারে বা যেভাবে হোক আপনি যদি মেমোরাইজ করতে পারেন, এটা সহজেই আপনি পরীক্ষার হলে সলভ করতে পারবেন। এবং আসলে কন্ডিশনাল প্রতিনিয়তই হচ্ছে পরীক্ষায় এসে থাকে। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটা হচ্ছে ইফ, ইফ থাকবে, ইফের সাথে প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট সিম্পল থাকবে, দেন সেকেন্ড সেন্টেন্সে হবে হচ্ছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল যদি আমরা দেখি, সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে হাইপোথেটিক্যাল প্রেজেন্ট বা ফিউচার এরকম কিছু যদি বোঝায়, যেমন ইফ প্লাস পাস্ট সিম্পল। ইফ প্লাস পাস্ট সিম্পল যদি থাকে তাহলে পরের সেন্টেন্সটা হবে হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম। দ্যাট মিনস ইফ আই হ্যাড এ মিলিয়ন ডলার্স আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমার মিলিয়ন ডলার থাকতো তাহলে আমি কি করতাম, আমি হচ্ছে পুরো পৃথিবী ভ্রমণ করতাম। একটা সিম্পল রুলস, ইফ প্লাস প্রথম সেন্টেন্সে যদি ইফ প্লাস পাস্ট সিম্পল থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সেম ওয়েতে থার্ড কন্ডিশনাল যদি বলি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস ইফ প্লাস পাস্ট পারফেক্টের আমরা রুলস অলরেডি জানি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা যদি থাকে তাহলে হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, একদম সোজা। তো এখানে আমরা যদি দেখি, ফর এক্সাম্পল, ইফ শি হ্যাড নোন অ্যাবাউট দ্য কম্পিটিশন শি উড হ্যাভ পার্টিসিপেটেড। দ্যাট মিনস ও যদি সে যদি কম্পিটিশন সম্পর্কে জানতো, জেনে থাকতো, অতীতের কথা এখানে, তাহলে সে পার্টিসিপেট করতে পারতো। এখানে থার্ড কন্ডিশনালে তাহলে হচ্ছে আমরা যদি একটু আসি, আবার রিক্যাপ করি, তাহলে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, সেকেন্ড সেন্টেন্সে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল, আর সেকেন্ড সেন্টেন্সে পরে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনালে যেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এবং পরের সেন্টেন্সে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। একটা জিনিস খেয়াল করবেন, জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালে প্রথম সেন্টেন্সে কিন্তু ইফের সাথে প্রেজেন্ট সিম্পলটাই আছে। সেম ওয়েতে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালে যদি খেয়াল করেন স্ট্রাকচারে, তাহলে হচ্ছে প্রথম সেন্টেন্সে কিন্তু সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট সিম্পল, কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস পাস্টের খেলা আছে আর কি দুইটা কন্ডিশনালি। এই গেল হচ্ছে আমাদের কন্ডিশনাল। এবার হোয়াইলের ব্যবহার দেখি আমরা। হোয়াইল হচ্ছে অনেক ক্ষেত্রেই হচ্ছে হোয়াইলের হচ্ছে ব্যবহারটা আমাদের অনেক থাকে আমাদের অ্যাডমিশন টেস্টে। হোয়াইলের ব্যবহারটা যদি একটু দেখি, হোয়াইলের পর সরাসরি যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে একদম সহজভাবে। আর যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, তাহলে কোনো সাবজেক্ট থাকে সেটার সাথে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, এবং হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর এক্সাম্পল, হোয়াইল ওয়াকিং আই স এ বার্ড, তার মানে যখন আমি হাঁটছি তখন হচ্ছে আমি একটা পাখি দেখেছিলাম।
হোয়াইলের সাথে ওয়াক ভার্বটা ছিল, ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। দেন শি ওয়াজ লিসেনিং টু মিউজিক হোয়াইল স্টাডিং। দেখেন এখানেও হচ্ছে হোয়াইলের সাথে সরাসরি ভার্ব আছে, এখানে এই কারণে হচ্ছে হোয়াইল স্টাডিং, স্টাডির সাথে আইএনজি যোগ হয়েছে। থার্ডটা হোয়াইল হি ওয়াজ রিডিং আ বুক হিজ ফ্রেন্ড ওয়াজ কুকিং। দ্যাট মিনস হোয়াইলের পরে আছে হচ্ছে হি ভার্ব, ওয়াজ আরেকটা ভার্ব, এটা হচ্ছে ওয়াজটা হচ্ছে আমাদের বি ভার্ব, সাবজেক্ট আছে। তো এখানে আমাদের রুলসটা ছিল হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল হি ওয়াজ রিডিং আ বুক হিজ ফ্রেন্ড ওয়াজ কুকিং। দ্যাট মিনস যখন সে বইটি পড়ছিল তার বন্ধু রান্না করছিল, তার বন্ধুটি রান্না করছিল। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। একদম সহজ হোয়াইলের রুলসটা। আচ্ছা, এটা কিন্তু আমি এটা দিলাম, যেমন হচ্ছে বি ভার্ব, দ্যাট মিনস হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা যদি থাকে তাহলে হচ্ছে এবং হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গট গেট টু বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখেন এখানে ইনকারেক্ট সেন্টেন্সে বি আছে, বি মানে কি, বি ভার্ব। ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড, এখানে হচ্ছে ইউজটা হচ্ছে ভার্ব, এই কারণে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে যে বি ভার্ব। দেন হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট টু বি, এটা থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেম ওয়েতে মাই হাউসেস গট ডিস্ট্রয় ডিউরিং দ্য আর্থকোয়াক, দ্যাট মিনস মেনি হাউসেস গট ডিস্ট্রয়েড ডিউরিং দ্য আর্থকোয়াক। গট আছে এই কারণে ডিস্ট্রয়েড হয়েছে। এই রুলসগুলো আসলে মুখস্থর মতো, এটা যদি আপনি অন্যভাবে মেমোরাইজ না করতে পারেন তাহলে মুখস্থ করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। বি ভার্ব এবং হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গট গেট টু বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দেন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ অ্যান্ড ফেন্সি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। এটাও খুবই কমন রুলস, এটা এসে থাকে এক্সামগুলোতে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, দেখেন ছোট ছোট রুলস, এটা আপনারা মুখস্থ করে ফেলেন। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ অ্যান্ড ফেন্সি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ফর এক্সাম্পল ইট ইজ হাই টাইম, এটা অনেক সময়, উই চেক দ্য এয়ার পলিউশন ইন ঢাকা সিটি। একটা দীর্ঘ সময় আমরা হচ্ছে ঢাকা সিটির যে পলিউশনটা হচ্ছে বাতাসের যে পলিউশনটা সেটা আমরা চেক করি না, করেছিলাম, বা হ্যাঁ উই চেক করেছিলাম, অতীতে করেছিলাম, অনেক দিন হয়ে গেছে আমরা অতীতে ঢাকা সিটির পলিউশন এয়ার পলিউশনটা চেক করেছিলাম। যেমন ইট ইজ হাই টাইম উই চেক, পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম আছে এই কারণে ভার্বের সাথে ইডি যোগ হয়েছে, ভার্বের পাস্ট ফর্মটা হয়েছে উই চেকড। সেম এখানে যদি আরেকটা রুলস বলি, ইচ এভরি ওয়ান এনি ওয়ান মেনি everybody everything anybody nobody no one nothing anything someone something one of either neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। ভার্ব হবে কিন্তু ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে, নট প্লুরাল। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট, মনে করেন ওয়াজটা নাই, ওয়াজটা যদি না থাকে ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখেন স্টুডেন্টস এখানে কিন্তু স্টুডেন্টস কিন্তু এখানে প্লুরাল, আমাদের এখানে একটা কনফিউশন থাকতে পারে, স্টুডেন্টস তো প্লুরাল তাহলে কেন এখানে সিঙ্গুলার ফর্ম নাম্বার হবে, এখানে তো ওয়ার হবে, কিন্তু না, দেখেন স্টুডেন্টস কে হাইলাইট করছে ইচ, ইচ কিন্তু এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো এইভাবেই হচ্ছে এই ওয়ার্ডগুলা যদি থাকে তাহলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয় বা সিঙ্গুলার ফর্ম হয়। ঠিক আছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড, অনেকগুলা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টের কথা বলছে। ঠিক আছে, আপনার হচ্ছে মিনিংটা বুঝতে হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড, স্টুডেন্টস এখানে দেখেন প্লুরাল মনে হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলতে এখানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট বোঝাচ্ছে, তো যার কারণে এখানে ওয়াজ। এখানে যা যা আছে এইগুলা যাই ভার্বের সিঙ্গুলার ফর্ম বা সিঙ্গুলার নাম্বার বসবে, সিঙ্গুলার ফর্ম না সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হবে। আচ্ছা, সময় নিয়ে একটা ঝামেলা লাগে, দেখতে মনে হয় প্লুরাল বাট
ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্ম হবে। এরকম কিছু আছে, যেমন হচ্ছে অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার ফর্ম হয়। যেমন 20 miles was a long way, 20 miles, 20, এটা কিন্তু প্লুরাল ফর্ম, তাই না? তো এখানে কিন্তু ভার্বটা প্লুরাল মনে, সাবজেক্টটা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু তারপরে এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। এই কারণে এটা একটা রুলস, এটা একটা ডিফারেন্ট রুলস। ফর যেমন অনেক সময়, মনে রাখবেন, অনেক সময় একই স্থান, অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলার ফর্ম হয়। ফর এক্সাম্পল আরেকটা, 200 miles is not a long distance in this modern era. 200 মাইল বর্তমান সময়ে খুব একটা লং ডিস্টেন্স নয়। দেখেন এখানে 200 মাইলস, 200 মাইলস কিন্তু প্লুরাল ফর্ম মনে হচ্ছে না? সাবজেক্ট দেখে আমরা সহজেই মনে করছি প্লুরাল ফর্ম, এখানে হয়তো আর হবে, কিন্তু আসলে না, এখানে ভার্বটি সিঙ্গুলার ফর্ম হবে যতই সাবজেক্টটা প্লুরাল বোঝাক। সেম ওয়েতে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওর্থ, কুড নট হেল্প, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। দেখেন এই কুড নট হেল্প এবং ক্যান নট হেল্প আর মাইন্ড, এই তিনটা জিনিস দিয়ে বেশি আসে পরীক্ষায়। ফর এক্সাম্পল, উড ইউ মাইন্ড, মনে করেন এখানে গিভ আছে, মি দ্য বুক। আচ্ছা, মাইন্ড শব্দটা কেন ব্যবহার করা হয় জানেন? এটা অনুরোধের জন্য, খুব পোলাইটলি কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে মাইন্ডটা ব্যবহার করা হয়। তো এখানে বলছে উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক। আমরা যেমন বাংলাতে বলি, আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি বইটা দিবেন, তো এইটা ইংলিশে বোঝাচ্ছে উড ইউ মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, গিভিং মি দ্য বুক, আপনি কি আমাকে বইটা দিবেন। হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, সে অ্যাসাইনমেন্টের সময় সাহায্য করেনি। তো ক্যান নট হেল্প থাকলেও সেম ওয়েতে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা যদি ভয়েসে আসি, আচ্ছা এবার আসছি আমরা একটু ভয়েসে আসছি। ভয়েসে যদি আমরা আসি, সাবজেক্ট যেখানে, আচ্ছা এটা আমি প্রথমেই বলেছিলাম, সাবজেক্ট যেখানে ভার্বের কাজ করতে পারবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর না করতে পারলে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ মানেই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের পরে পাস্ট পার্টিসিপেল ফর্ম, সোজা কথা একদম। সাবজেক্ট যেখানে ভার্বের কাজ করতে পারে সেটা অ্যাক্টিভ ভয়েস, না করতে পারলে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ মানেই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। For example, the earthquake shook the buildings in the city. তার মানে হচ্ছে আর্থকোয়াকের মাধ্যমে এই শহরের যে বিল্ডিং গুলো আছে সেগুলো নড়ে উঠেছিল। শুক, শুক এখানে নিজেই হচ্ছে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে দেখেন, এখানে দ্য আর্থকোয়াক শুক, এখানে হচ্ছে সাবজেক্টটা নিজেই কাজটা করতে পারছে, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে। সেম ওয়েতে টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং, টিচারদের হচ্ছে নিজেদের ক্ষেত্রে ও সরি, আমি এখানে একটা ভুল করে ফেলেছি, দ্য আর্থকোয়াক শুক দ্য বিল্ডিংস ইন দ্য সিটি। আচ্ছা, আর্থকোয়াক কিন্তু নিজে নিজে হতে পারে না, এখানে কিন্তু আচ্ছা, দ্য আর্থকোয়াক শুক দ্য বিল্ডিংস ইন দ্য সিটি, এখানে হচ্ছে শুক ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়েছে। এবং টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং, টিচারদের কি উচিত, টিচাররা কিন্তু নিজে নিজে হচ্ছে, টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং, টিচারদের প্রয়োজন ভালো ট্রেনিং এ, ফর গুড টিচিং, ভালো সঠিকভাবে টিচ করার জন্য বা ভালো টিচিং এর জন্য টিচারদের ট্রেনিং নেওয়া উচিত, তাই না? কিন্তু এখানে কিন্তু টিচার্সরা নিজে নিজে ট্রেনিং নিতে পারে না, টিচার্সদের ট্রেনিং দিতে হবে, তাই না? সাবজেক্ট কাজটা করতে পারছে না, তো এখানে হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। যেমন টিচার্স নিড টু বি ট্রেন, তার মানে হচ্ছে টিচারদের কারো দ্বারা ট্রেন করাতে হবে, তারপরেই তারা ভালো টিচিং দিতে পারবে। তো এটা হচ্ছে টিচার্স নিড টু বি ট্রেইনড, এই যে টুর পরে ভার্ব অক্সিলারি ভার্ব বি বসেছে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হয়েছে, ঠিক আছে? তো টিচার্স নিড টু বি ট্রেইন ফর গুড টিচিং, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। এই কারণে হচ্ছে বি ভার্বের পর বা অক্সিলারি ভার্বের পর ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়েছে। সেম ওয়েতে আই ডু নট ওয়ান্ট টু ইনসাল্ট, আমি তোমাকে ইনসাল্ট করতে চাইনি, বা কেউ কিন্তু নিজে নিজে ইনসাল্টেড হয় না, কারো ধারা ইনসাল্ট হতে হয়। তো এটাও হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসে নাই, প্যাসিভ ভয়েসে আছে। তো এটা হবে হচ্ছে আই ডু নট ওয়ান্ট টু বি ইনসাল্টেড, আমি ইনসাল্ট হতে চাইনি। তার মানে হচ্ছে কেউ নিজে নিজে ইনসাল্ট হয় না, কারোর দ্বারা ইনসাল্ট হতে হয়। তো সেম ওয়েতে ওয়ান্ট টু বি বি ভার্ব, ইনসাল্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেম ওয়েতে আমরা যদি আবার এগুলো সবই এক্সাম্পল, দ্য লেসন এক্সপ্লেইন বাই দ্য টিচার। আচ্ছা, লেসন কিন্তু নিজে নিজে এক্সপ্লেইন হতে পারে না, লেসনকে এক্সপ্লেইন করতে হয় কারো দ্বারা, হতে পারে সে টিচার, হতে পারে অন্য কেউ। তো এইখানে সেম ওয়েতে এটা হবে হচ্ছে ভার্বের প্যাসিভ ফর্মে হতে হবে, অ্যাক্টিভ হবে না, কারণ ভার্ব নিজেই কাজটা সাবজেক্ট নিজেই ভার্বের কাজটা করতে পারছে না। ফর সো হয়েছে দ্য লেসন ইজ এক্সপ্লেইন বাই দ্য টিচার, তার মানে হচ্ছে ভার্বের অক্সিলারি ভার্ব বসেছে, অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, দ্য লেসন ইজ এক্সপ্লেইন বাই দ্য টিচার। আচ্ছা, এবার প্রিপোজিশনের কিছু রুলস আছে, যেমন হচ্ছে ওয়ান, অ্যাট, ইন, অফ, এক্সেট্রা, অথবা আদার্স প্রিপোজিশন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদি থাকলে ভার্বের আইএনজি বসে। যেমন আমাদের কিন্তু বেশিরভাগই এসে থাকে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলা থাকে। আর এগুলার পরে হচ্ছে চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি। আমরা যদি ফর এক্সাম্পল দেখি, the students are looking forward to study for the upcoming RUA unit admission test to secure a better future. The students are looking forward বা look forward আছে, এখানে looking forward হয়েছে আর এর কারণে, look forward to এরপরে ভার্বের আইএনজি যোগ। সিম্পল। Unofficial Artsway Study Center is organizing extra classes with a view to ভার্বের আইএনজি হবে, স্টুডেন্টস পারফর্ম ইন দ্য অ্যাডমিশন টেস্ট। তার মানে আনঅফিশিয়াল আর্টস স্টাডি সেন্টার ইজ অর্গানাইজ এক্সট্রা ক্লাস অর্গানাইজ করেছে উইথ আ ভিউ টু ইমপ্রুভিং স্টুডেন্টস পারফর্মস ইন দ্য অ্যাডমিশন টেস্ট, স্টুডেন্ট যাতে অ্যাডমিশন টেস্টে পারফর্মটা ভালো মতো করতে পারে। উইথ আ ভিউ টু মানে কি জানেন? জন্যে, লুক ফরওয়ার্ড টু, সেম ওয়েতে জন্যে। আচ্ছা, এটা একটা আলাদা, মানে এটা একটু ডিফারেন্ট ওয়ে রুলস। দেখেন, ইনস্পাইট অফ অ্যান অরফান হি হ্যাড আ ডেভেলপ এ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি। তার মানে সে এতিম হওয়া সত্ত্বেও সে নিজের মধ্যে একটা মোরালিটির একটা স্ট্রং বেস তৈরি করেছে। ইনস্পাইট অফ, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, be verb being, in spite of being an orphan he had developed a strong fabric of morality. আচ্ছা, আরো কিছু ভার্ব আছে, ভার্ব বা ফ্রেজ আছে, ভার্ব ফ্রেজ আছে যার পরে হচ্ছে আইএনজি ফর্মটা হয়ে থাকে। যেমন অ্যাপ্রুভ অফ, বি বেটার অফ, ক্যান নট হেল্প, কাউন্ট অন, ডু নট মাইন্ড, ফরগেট অ্যাবাউট, গেট থ্রু, ইনসিস্ট অন, কেপ অন, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অফ। এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় লুক ফরওয়ার্ডটা এসে থাকে এক্সামে। তো এরকম কিছু ভার্ব ফ্রেজেস আছে যেটা হচ্ছে আসলে মুখস্থ করাটা ভালো, আপনারা চাইলে এক্সট্রা একটু মনে রাখতে পারেন বা এক্সট্রা কিছু জানার জন্য এটা মুখস্থ করতে পারেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই ভার্ব ফ্রেজেস গুলা থাকলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা, আজকে অনেক সময় হয়ে গেছে, রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটা আমি এখানেই শেষ করছি, এবং সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কি কোথাও কোনো প্রবলেম আছে? থাকলে হচ্ছে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমি সেটা সলভ করার ট্রাই করব। আদারওয়াইজ আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব।